দিদি, আজকে যেটা আমরা দেখলাম সুপ্রিম কোর্টে, মানে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোনো মন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী স্টেটের, তিনি সরাসরি মামলা লড়লেন। তো মামলা লড়ার কতগুলো প্রসিডিওর আছে, তিনি সেগুলো মানে কেন মানেননি সেটা আলাদা ব্যাপার। মানে যেটা আপনারা যেমন গ্রাউন্ড করেন সেই সমস্ত কিছু উনি কিন্তু ফলো করেননি। আমাদের মনে হয়েছে হয়তো হতে পারে তিনি হয়তো ব্যক্তি মমতা ব্যানার্জি মামলা লড়েছেন, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে উনি যেটা বললেন সবকিছুর পরে একটা জায়গায়, যে ভোটটাকে ওই 2024-এর যে ইলেকশন হয়েছে, লোকসভা ইলেকশনে যে মানে যেটা লিস্টটা, সেইটা অনুযায়ী সেটাকে ফলো করা হোক, সেটাকে দেখা হোক। বিষয়বস্তু হচ্ছে সুপ্রিম কোর্ট কি মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য, যে সাবমিশন, সেইটা আর আজকে যেটা শুনলেন আমরা সবাই শুনলাম, তাতে কি মনে হচ্ছে? দেখুন, ইন পার্সন যে কোনো মানুষই লড়তে পারে আমাদের সংবিধান অনুযায়ী। যে কোনো মানুষ ব্যক্তিগতভাবে ইন পার্সন সে তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে মামলা লড়তেই পারে। সেখানে তাকে যে রুল ফলো করে খুঁটিনাটি তিনি জানবেনই, মানে একজন লয়ার হিসেবে যেটা জানার কথা সবসময়, কারণ উনি তো বহুদিন প্র্যাকটিসটা করেন না, উনি মন্ত্রিসভা এবং আমাদের রাজ্যই সামলাচ্ছেন। তো সেই মর্মে অবশ্যই তিনি তার মতন করে কিছু ত্রুটি ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকেই বলা হবে। কারণ আমি যেহেতু সুপ্রিম কোর্ট প্র্যাকটিশনার, আমি জানি সুপ্রিম কোর্টের ডিফেক্টস কতগুলো থাকে। 10টার পর 10টা, ইভেন 100টাও ডিফেক্টস আপনার হতে পারে, সেগুলোকে আপনাকে কিওর করে করে তারপরে যেতে হয়। এবার আর্গিউ ইন পার্সনটা তার অ্যাপ্লাই হয়েছে, তিনি তার যেহেতু ল ডিগ্রি আছে সেই কারণে তিনি লড়ছেন, সেটা ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আজকে বেঙ্গলের এই যে গণতন্ত্র হত্যা দিনের পর দিন বছরের পর বছর ধরে হয়ে চলছে, সেটা কি তার এতদিন মনে পড়েনি? আমার এটাই প্রশ্ন। আজকে তিনি যদি বেঙ্গলের গণতন্ত্রকে, যেটা বলছেন গণতন্ত্রকে বাঁচানোর লড়াই মাননীয়া করছেন, যদি তিনি গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে তিনি নেমে থাকেন, তাহলে আমি অবশ্যই সেই লড়াইকে কুর্নিশ অবশ্যই জানাবো। আমার বিরোধী, উনি আমার নেত্রী নন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী নন, কিন্তু তিনি তো আমার মাননীয় মুখ্যমন্ত্রী, এটা তো আমাকে মানতেই হবে। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আমাদের মানে প্রধানমন্ত্রী, এটা আপনি বিরোধী দল করুন, আপনি ফেভারেবল পার্টি করুন না করুন, হোয়াটএভার বিরোধী করুন, আপনাকে বলতেই হবে, মানতেই হবে, না আমার প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী মহাশয়। ঠিক ইন দ্য সেম ওয়ে আমি বিরোধী দল করলেও তো এটা আমাকে মানতেই হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যক্তিগত স্তর থেকে তার, তিনি যেটা দাবি করছেন যে বেঙ্গলের জনগণ বিপদে, নাম কেটে গেছে, মানে ভোটার লিস্ট থেকে নাম চলে গিয়েছে, এই যেটা মানে উনি প্রশ্ন করছেন, সেটার জন্য উনি অবশ্যই সংবিধান রক্ষার লড়াইয়ের জন্য তিনি কোর্টের কাছে গিয়েছেন। সংবিধান সকলের জন্যই খোলা, ভারতীয় সংবিধান, ভারতীয় গণতন্ত্র কোনোভাবে কিন্তু ঠিক মানে সবুজ, গেরুয়া, সাদা, নীল এগুলোর মধ্যে পার্থক্য করে না। ভারতীয় সংবিধান সেটা অন্তত আমাদের পার্থক্য করে না। তাহলে ভারতীয় সংবিধান যখন সেই পার্থক্য করে না, তাহলে আমরা কেন পার্থক্য করব? তিনি বিরোধীদের নেত্রী হন সেন্ট্রালের, তিনি আজকে রাজ্যের রুলিং নেত্রী হন, হোয়াটএভার, তিনি যেতে পারেন। সংবিধান, আমরা তো কারোর মুখ থেকে খাবার কিনে আনি না, এটা অন্তত ভারতীয় জনতা পার্টি অন্তত এইটা কিন্তু প্রমোট করেন। যদি আজকে তার নীতি রক্ষা বা মানুষের গণতন্ত্রের হত্যা হয়ে থাকে, সেই গণতন্ত্রের মানে উনি বলতে চাইছেন নাম বাদ গেছেন, তার জন্য যদি দায়ী হয় নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন তো কোনোভাবে অ্যাফিলিয়েটেড টু বিজেপি, প্রথমত আমি বলবো না, নয়। কারণ নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন ইজ অ্যান অটোনমাস বডি হুইচ অ্যাক্টস ইন ইটস ওন ওয়ে অ্যাকর্ডিং টু দ্য রুল অ্যান্ড অর্ডার, নট বিং ইনফ্লুয়েন্সড বাই এনি পলিটিক্যাল পার্টি অর এনিথিং। তাহলে সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টিকে বারবার করে টার্গেট করাটা মানে এটা অন্যায়, এটা মাননীয় অবশ্যই অন্যায়, এটা আমি অবশ্যই বলবো। কারণ ভারতীয় জনতা পার্টির এই ক্ষেত্রে কিছুই করার থাকে না। আজকে এসআইআরটা করবেন, সেটা নির্বাচন কমিশন ঠিক করে একটা স্টিপুলেটেড টাইম ফ্রেম, সেটা 8 বছর হোক, 10 বছর হোক, 12 বছর হোক, একটা টাইম ফ্রেমের মধ্যে তারা এইগুলো এসআইআরতে প্রথম হচ্ছে না করতে থাকেন। সেই জায়গাটাকে নিয়ে যদি মাননীয় আপত্তি থাকে যে না ইলেকশন কমিশন এমন কিছু করছে বা এসআইআর এর মাধ্যমে এমন কিছু হচ্ছে যাতে করে মানুষের গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রের হত্যা হলে যে কেউ কোর্টের কাছে যেতে পারেন, আর তার একটা দায়িত্ব অবশ্যই। এবং অবশ্যই আমি সিএম হিসেবে এটা মানে উনি যেহেতু একজন সিএম এবং আই এম অলসো বিং আ লেডি পলিটিশিয়ান, আমি ডেফিনেটলি আমি এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে একটা স্যালিউট অবশ্যই আমি জানাবো। যে কিন্তু এটা মনে হচ্ছে না যে কোর্টের উপর একটা বড় প্রেসার তৈরি করার জন্য তিনি নিজে প্রেজেন্ট ছিলেন? দেখুন, কোর্ট কারোর দ্বারা প্ররোচিত হয়ে কাজ করেন না, কোর্টকে প্রেসার দিয়ে ব্ল্যাকমেলিং করিয়ে কিন্তু কোনো লাভ হবে না। তার যদি পয়েন্টে দম থাকে তাহলে কোর্ট সেটা গ্রান্ট করবে, আর তার যদি কোনো জায়গা পয়েন্টে ভুল থাকে যে না এই জায়গাটা ঠিক নয়,
তাহলে অবশ্যই আজকে মহামান্য কোর্ট কি পুরো প্রেয়ারটাই দেখুন, প্রেয়ার আমাদের অনেকগুলো হয়, আপনি 9টা-10টা প্রেয়ার আপনি চাইতে সোমবার পারেন। দিন তো আবার শুনানি হবেই, সেটা তো হবেই। সোমবার দিন আবার শুনানি হবে, তাহলে সেই শুনানিতে আমরা দেখব যে সেই ক্ষেত্রে মানুষের অধিকার যেটা সেটা থাকে কিনা। কিন্তু এই ক্ষেত্রে কি সত্যি মানুষের অধিকার লড়াইয়ের জন্য উনি কি যদি লড়াইটা করে থাকেন আমি ওনাকে সম্মান জানাবো, কিন্তু আদেও কি এটা মানুষের অধিকার লড়াই মানে রক্ষার জন্য লড়াইটা হচ্ছে, নাকি আগামী দিনে এই ভোট আসছে বলে ভোটের রাজনীতির আগে মানুষকে একটা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার চেষ্টা, যে আমি আপনাদের জন্য কাজ করছি বা আমি গণতন্ত্রের রক্ষার জন্য লড়াই করছি, বা পার্টিকুলারলি ভারতীয় জনতা পার্টিকেই একটা দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বিরোধীদের কণ্ঠ রোধ করার, সেই ব্যক্তিগত গণতন্ত্রের কোনো খেলা খেলছেন না তো মাননীয়া, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাওয়ার বিষয়। যাই হোক, সর্বক্ষেত্রে যখন রেজাল্ট মানে কোর্ট যখন বিচার করবেন, ব্যাপারটা বিচার করার পরে ডেফিনেটলি আমরা জানতে পারবো বা আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে জায়গাগুলো মানে কোন মর্মে তারা এই কাজগুলো করেছেন, বা তিনি সত্যিই মানুষের বিচারের জন্য লড়াই করেছেন নাকি না। দেখুন, মানুষ তো সর্বোপরি জবাব দেবে। মানুষের 2024 ভোটার লিস্টটাকে অগ্রাধিকার দিচ্ছেন কেন মমতা ব্যানার্জি? সেটা দেখুন, 24-এ দিচ্ছেন কারণ 24-এ যেহেতু উনি নিজে জিতে এসছেন, উনি তো রোহিঙ্গা ফেক আধার কার্ড, এটা তো আমরা সত্যিই জানি যে বাংলাদেশি কতগুলো অনুপ্রবেশকারী ঢোকানো হয়েছে, আমরা জানি বর্ডারে ঠিকঠাক আজকে কিন্তু কাঁটাতার দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, কার দায়িত্ব, সেটা রাজ্যের দায়িত্ব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখে থাকি যে আজকে 24-এ তৃণমূল সরকার কিভাবে রমরম করে ক্ষমতায় এসছে, তাদের এই ফেক আধার ভোটার জাল, বাইরে থেকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে আজকে এতগুলো সন্ত্রাসী ঢুকিয়ে, তাহলে সেই জন্যই কি মাননীয় সেটা মানে যে একরকম যে অনুপ্রবেশকারীদের দিয়ে তিনি আজকে চেয়ারটাকে কায়েম করে রেখেছেন, যে অনুপ্রবেশকারীদের দিয়ে তিনি চেয়ারটাকে কায়েম করে রেখেছেন, আবার সেই অনুপ্রবেশকারীদের দিয়েই কি উনি চেয়ারটাকে কায়েম করে রাখতে চাইছেন বলে 24-এর ভোটার লিস্টের টাই থাকুক বজায় থাকুক সেটা বলছেন। এটা একটা আইনজীবী হিসেবে আমার প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এটা তো অযৌক্তিক আমার মতে। কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে যে পুরো বিষয়টা সেটিং এ চলছে, কারণ এটা মমতা ব্যানার্জির সাথে মোদি মানে বিজেপি আর তৃণমূলের একটা বড় সেটিং। কারণ তা না হলে আইপ্যাকের যখন বিচার হচ্ছে তখন ইডি মানে করছে, ইডি মানে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগগুলোকেও দেখাচ্ছে না, বলছে 7 দিন সময় লাগবে। আবার উল্টো দিকে এসআইআর নিয়ে যথেষ্ট আজকে মামলা হয়েছে, অনেকক্ষণ মামলা হয়েছে। মমতা ব্যানার্জি টাইম চেয়েছিলেন, সেই টাইম দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, সাধারণ মানুষের একটা গ্রাজেস, সাধারণ মানুষের একটা ফ্রাস্ট্রেশন তারা সেটিং হিসেবে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষ না, কংগ্রেস বলছে। দেখুন, কংগ্রেসের কাজটা কি, কংগ্রেসের আপনি যদি আজকে ভূমিকাটা দেখেন, আজকে আমাদের এই যে দেশটা আজকে যে ভাগ হলো, তার জন্য কংগ্রেসের তো সিমলা চুক্তি যদি আপনি দেখেন, এই প্রতিটা কাণ্ডতেই তো কংগ্রেসের এখানে দায় রয়েছে। আজকে যদি সেটিং এ যদি চলেন, যে মাননীয় আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে মোদী যদি বিরোধিতা করছেন, বিজেপি নাকি এসআইআর করাচ্ছে, বিজেপি নাকি ভোট কেটে বাদ দিচ্ছে, নাম কেটে বাদ দিচ্ছে ভোটার লিস্ট থেকে, তাহলে প্রথমত বিজেপি কানেক্টেড নয়, সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব। তাহলে মাননীয়া নিজেই বিজেপির হয়ে এখানে নিন্দা করছেন। যদি আজকে সেটিং ই থাকে, তাহলে মাননীয়াকে কেন বলুন তো সুপ্রিম কোর্টে তাহলে ওনাকে ছুটে যেতে হবে? তাহলে এমন কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু তো মানে পলিসিস বা ইলেকশন কমিশনের কিছু তো পলিসিস বা রেগুলেশন আছে, যেটার জন্য আজকে টিএমসি সাফার করছে, তার পার্টি সাফার করছে, তার পার্টির আজকে মাথাটা নেমে যাচ্ছে। তাই জন্যই না তাকে শেষ অস্ত্র হিসেবে, এটাও তো দেখুন, রাজনীতিটা তো আমাদের বুঝতে হবে, সেই কারণেও তো তিনি আজকে পৌঁছে যাচ্ছেন। মাননীয় তো সেই কারণে আজকে নিজেকে সেই ডিফেন্স মেকানিজমটা তাকে আজকে নিতে হচ্ছে। তাই সেটিং এর তত্ত্ব, এই তত্ত্বগুলো দেখুন দেওয়াটা খুব সহজ, বিরোধীরা সবসময় এটাই বলবে। কংগ্রেসের তো এখন যেহেতু কোনো স্থিতি নেই, কংগ্রেস এখন তাদেরকে কোনোভাবে অক্সিজেন দেওয়ার জন্য বিভিন্নভাবে এখন টিএমসি বিজেপি সিটিং তত্ত্বটাকেই সামনে আনার চেষ্টা করছেন, যাতে করে তারা কিছু সিট পায়। সেই তত্ত্বগুলো একেবারেই উড়িয়ে দেওয়ার মতন, সেই তত্ত্বে আমাদের ভাবার কোনো দরকার নেই। আমরা বিরোধীরা জানি আমরা আমাদের লক্ষ্যে অবিচল, এই তৃণমূল সরকার সেটাকে মানে সমূলে উৎপাদিত করার লড়াইতে আমরা নেমেছি। এবং যদি আজকে কোনো লোক ইন্ডিয়ান ভোটার হয়, তার নামটা থাকবে। আমি আবারও বলবো, যে লোকটা ইন্ডিয়ান ভোটার, তার যদি আজকে ভোটার লিস্ট থেকে নাম চলে যায়, তার জন্য আমার যথেষ্ট, ইভেন 100-র ওপরে তার জন্য আমার সিম্প্যাথি ছিল, আছে, থাকবে। এবং সেই লোকগুলোর জন্য যদি মাননীয় আজকে লড়াই করেন, আমি সেটাকে অবশ্যই কুর্নিশ জানাবো। কিন্তু এই যে অবৈধ অনুপ্রবেশকারী, এতগুলো রোহিঙ্গা, এতগুলো মানে ইলিগাল ইমিগ্রেন্টস,
এদেরকে নিয়ে যদি মাননীয় আবার রাজনীতি করেন, তাদের নাম যারা আমাদের ভারতীয় নাগরিক নয়, মানে যারা বেসিক যে আমাদের প্রিন্সিপাল অফ দা এসআইআর, মানে এসআইআর এর যে বেসিক যে প্রিন্সিপালস গুলো সেটা যারা ফলো করছে না, রুলস এর বাইরে, সে এখানে মাধ্যমিকও দেয়নি, সে এখানে জন্মায়ওনি, তার এখানে বার্থ কার্ডও নেই, যদি এমন কিছুই হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে যদি মাননীয় মনে করে থাকেন তাদেরকে জেতানোর, সেইটা আপনি বলুন। আপনার দেশ এবং জাতির জন্য তো সেটা ক্ষতি। দল ফল ভুলে যান আপনি, কোন দল ফরগেটিভ। প্রথমত আমাদের আমাদের নীতিটা কি, নীতিটা কি, আমাদের দেশ জাতিকে আমরা রক্ষা করব কিভাবে? আজকে আমাদের ঘর উড়িয়ে দেবে যে সন্ত্রাসবাদটা, যেভাবে আজকে কাশ্মীরে যেটা, সেটা তো বেঙ্গল ইজ দ্য সেকেন্ড কাশ্মীর, আমরা জানি, উই অল নো। এই জায়গাগুলোকে তো আমাদের কারেক্ট করার অবশ্যই ব্যাপার রয়েছে। কিন্তু আনন্দবাজার পত্রিকাতে সম্প্রতি এই আইপ্যাকের মামলা যখন হলো না, 7 দিনের সময় চাইলো, তারপরের দিনকে আনন্দবাজার পত্রিকা লিখেছে যে রাজ্য বিজেপি নেতৃত্বরা হতাশ। বিজেপি নেতৃত্বরা হতাশ, শ্রমিক বলে নাম দিয়ে একেবারে লেখা হয়েছে। সেটা শ্রমিকদার দেখুন, তিনি আমার মাননীয় রাজ্য সভাপতি, তিনি নিশ্চয়ই বলেছেন, নিশ্চয়ই যদি তার হতাশের ব্যাপার থাকে, আমি দেখিনি সেটা। দেখুন, আইনে তো সময় লাগে। মাননীয় যদি এখন যদি উইটনেস গুলোকে ট্যাম্পার করে দেন, এভিডেন্স গুলোকে ট্যাম্পার করে দেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুধু শুধু একটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে দাগিয়ে দিয়ে কি লাভ আছে? আজকে আইপ্যাকের আপনি পাওয়ার যদি বলেন, আজকে তাদের তিনি পুলিশ দিয়ে রং দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সব পুলিশ তার জন্যই কাজ করছে। এইদিকে দাঁড়িয়ে আমরা যদি আজকে দেখি, যখন ইডি তদন্ত করতে গেল, ইডি অফিসারদেরকে উনি থ্রেট দিচ্ছেন, ইডি অফিসার নামে উনি এফআইআর করছেন, করে উনি চুরি করে নিয়ে চলে গেলেন। ধরুন, মানে ওনারা বলছেন যে আমাদের পার্টির কাগজ, তাহলে কি এভিডেন্স ট্যাম্পার না? একটা জায়গা যখন সিল্ড থাকে তখন তো সেই জায়গাটার মধ্যে তো মানে সেটা ইনভেস্টিগেটিং অফিসারের দায়িত্ব, সেটা তারপরে তো তুমি হাত দিতে পারো না। তাহলে হাত যেখানে দিচ্ছে সেটা আমি আইনত কি বলবো বলুন? এই জায়গাগুলো হতাশার জায়গা, তো পুরো রাজ্যটাই হতাশ। এই রাজ্যবাসী আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার না আসা অব্দি আমরা মানুষের সমস্যার সমাধান শুরু দেখুন আহাউ করে তো করতে পারবো না। পাওয়ারটা আমাদের হাতে আসবে, তখন আমরা দায়িত্ব নেব, এবং সেই অনুযায়ী দায়িত্ব নিয়ে মানুষের একের পর এক গ্রিভান্স বা মানুষের এই যে বিচার পাওয়ার, এই যে অধিকার রক্ষার লড়াই, সেটা আমরা আস্তে আস্তে সমাধান অবশ্যই করব। মানুষকে তার জন্য আমাদের উপর ভরসা করতে হবে, ভোটটা ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। মানে এই পুরো বিষয়টা দেখে কি মনে হচ্ছে আলটিমেটলি? এই পুরো বিষয়টাতে দেখুন, মানে বলার বলতে, আজকে উনি দেখাচ্ছেন গণতন্ত্রের হত্যা হচ্ছে, দেখিয়ে উনি লড়াইটা করছেন, এটা ভালো কথা। আমি তো বলতে পারি না না গণতন্ত্রের হত্যা হচ্ছে, হোক, ভালো করে হোক। এটা মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেসে অক্সিজেন পেয়ে গেল, মানে যতটা ব্যাকফুটে চলে যাচ্ছিল ততটাই আবার ফ্রন্টে চলে আসছে। তৃণমূল কংগ্রেস ব্যাকফুটেই ছিল, আছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এইটা আবারও বলছি, উনি একজন মাননীয় সিএম, তিনি ব্যক্তিগতভাবে লড়ছেন। সিএম হিসাবে তার যদি এটা লাস্ট 10 ইয়ারও হয়, এটা তার দায়িত্ব। এই দায়িত্বটা তিনি এতদিন কেন পালন করেন? আমি এইটাই প্রথমে প্রশ্নে বললাম। মানে এই যে আমাদের অভয়া বলুন, আজকে সন্দেশখালীর মা বোনেদের বলুন, আজকে গোটা রাজ্য জুড়ে এতগুলো নির্যাতনের ঘটনা বলুন, বা আজকে আপনি যদি বলেন আমাদের আজকে অভয়ার কাণ্ড আপনি যদি বলেন, প্রতিটা জায়গায় যেখানে একের পর এক ধরনের এই কাণ্ড। এক মাননীয় সাংসদ কি বলছেন, জান্নাতে আমরা জান্নাতে চলে যাব, হ্যাঁ, ফেরেস্তায় চলে যাব। আচ্ছা, কি বলছেন তারা? আমি ভাসিয়ে দেবো 30% হিন্দুকে কেটে। এই রাজনীতি করে কি আজকে শুধুমাত্রই তিনি লড়ছেন? ঠিক আছে, সেই লড়াইটা এতদিন কেন করেননি? আজ যখন মন্ত্রিসভা একদম তলানির দিকে, উনি বুঝে গেছেন সব শেষ, তখন উনি আবার লড়াইটাকে তাহলে শুরু করছেন কেন? তাহলে তো তিনি আগে থেকেই মানুষের অধিকার রক্ষা লড়াইটা আগে থেকেই করতে পারতেন, তাহলে আমাদের মানুষের অধিকারটা রক্ষা থাকতো। রাজনীতির জায়গায় থাকবে, সারা জীবন একটা দল ক্ষমতায় থাকবে না। সাধারণ মানুষ কিন্তু রাজনীতি বোঝে না। সাধারণ মানুষ এটা চায় না আমার সাদা এলো কি নীল এলো কি সবুজ কি গেরুয়ার পরেও সাধারণ মানুষ কিন্তু এটা চায় তার পেটে ভাত এবং মাথায় ছাদ। এই কথাটা আমরা ভাবতে পারছি না। আমরা সবকিছুকে নিয়েই শুধুমাত্রই রাজনীতির দিকে নিয়ে যাচ্ছি। রাজনীতির বাইরেও একটা ব্যক্তিগত ওপিনিয়ন যে আমাদের থাকবে বা মানুষ হিসেবে যে আমরা এটা ভাববো, সেই জায়গাটা আমার মনে হয় ভাবার সময়টা কিন্তু মানে চলে এসেছে। এবং বিএলও যেগুলো আছে সেগুলোকে দিয়ে উনি করেননি, হ্যারাস করেননি উনি ইচ্ছা করে, এটাও তো বলুন। মানে রাজ্য সরকারেরই তো কর্মচারী, বিএলওরা তো আর কেন্দ্রের কাজ উল্টো দাবি করছেন পুরো। মানে না, উনি ইচ্ছা করে, দেখুন, উনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশ করানো বা সেটা মানে সেটা তদন্ত করতে দেখা দরকার, যে বিএলও গুলোকে যদি তদন্ত করা হয়, যে
নামের ভুল, খুঁটিনাটি ভুল, সেগুলো কি সত্যি বিএলওরা কি এসআইআর এর প্রসেস অনুযায়ী করতে গিয়ে ফেসে গেছেন নাকি, মানে তাই কি, নাকি তারা নিজেরাও কিছুটাও মাননীয় চাপেও করেছেন, মানে এই টিএমসি সরকারের চাপেও করেছেন, সেগুলো তো তদন্তাধীন বিষয়, মানে ইনভেস্টিগেশনের একটা বিষয়। তো পুরো ঘটনাটাই এখন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আছে, তারা আমাদের গ্রেটেস্ট কাস্টেডিয়ান, আমরা সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে বসে থাকবো। আমরা আজকে কোর্টের কাছে যাই বা যে কোনো দলই যদি কোর্টের কাছে যায়, আজকে ধরুন যে দলটা আজকে কোনো মানে এখন নাম উল্লেখ করা যাবে না, কংগ্রেস, সেও যদি যায়, আমরা কোর্টের উপরে কি বলতে পারি? বিচারকরা তো আর কোনো পলিটিক্যাল পার্টির রং ধরে নেই, এটা তো হতে পারে না। ভারতবর্ষের গণতন্ত্রে বা সংবিধানে অনুযায়ী বিচারকরা তো নির্ভেজাল বিচারই দেবেন আমরা আশা করি। তাহলে দুধ কা দুধ পানি কা পানি, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচারকরাই আমাদের অর্ডারের মাধ্যমে আমাদের বলে দিন। এটাই, কারণ কোর্ট যেখানে হস্তক্ষেপ করে যায়, সাব জুডিস ম্যাটার। শেষ প্রশ্ন, যে ঠিক সময় ভোটটা কি হবে আদৌ? দেখুন এটাই দাদা, সেটা পুরোপুরি আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের হোম মিনিস্ট্রি থেকে শুরু করে আমাদের অমিত শাহজি মন্ত্রক, তারা ডিসাইড করবে। মানে আইন কি বলছে? আইন অনুযায়ী তো ভোট তো অবশ্যই আমাদের এপ্রিলে হওয়ার কথা, সেটাই আমরা জানি, আমরা সেভাবেই তৈরি হচ্ছি। এরপরে আমাদের এখন যেহেতু টালমাটলে এই সুপ্রিম কোর্টের এই আমাদের এসআইআর এর প্রসেসটা, মানে অর্ডারটা আমরা পাওয়ার পরে আশা করছি আমরা একটা আশা দেখতে পারবো, মানে সেটাই আমাদের সবকিছুর উত্তর দিয়ে দেবে আর কি, যে আমাদের ভোট কখন হচ্ছে, রাজনৈতিক মানে চিত্র কি হতে পারে। ধরো সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ, আরো 2-3টে তারিখ হয়ে গেল, দেখুন তারিখের পর তারিখ তো দেখুন এটা খুব ইম্পর্টেন্ট একটা তো মানে ইস্যু, যে ভোটার লিস্ট থেকে নাম যাওয়ার ব্যাপারটা। তো সেটা ভোটার লিস্ট থেকে নাম গেলেও তারা ডকুমেন্টেশন দিয়ে দিলেও কিন্তু আবার ভোটার লিস্টে নাম ঢুকে যাবে। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু যেটা বলেছে, হলফনামা জমা করতে বলেছে সবাইকে। আচ্ছা। এবং তাতে বলা হয়েছে যে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা বলুন যে কারা কোন কোন অফিসাররা আছে যারা বাংলা মানে টাইটেল নিয়ে খুব ভালো বোঝেন। মানে বাংলাতে তো অনেক সময় হয় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে খান খাঁ, এই সমস্ত কিছু কারা ভালো বোঝে তাদেরকে নিয়োগ করা হোক। তো এই ক্ষেত্রে দেখা গেল হলফনামা দিয়ে জানালো যে আমরা এই লোককে বিচার করেছি, তো আরো 15 দিন সময় লাগবে। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মার্চ চলে যাবে। ব্যাপারটা হলে যদি কোর্ট আমাদের, দেখুন কোর্টকে এটা তাড়াতাড়ি দেখে নিতে হবে, কারণ এটা মানুষের লড়াই, মানুষের যেহেতু গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কোর্টকে এটা ইমিডিয়েটলি দেখতেই হবে। কোর্ট দেখবে না, নালে মেনশন করবেন। আরো তো লিগাল টিম আছে, তিনি এখন একা করছেন মানে তার তো লিগাল টিম নেই। আজকে কোটি কোটি টাকা দিয়ে যেখানে কপিল সিব্বলদের মতন লয়াররা দাঁড়ায় আজকে অভয়ার ঘটনাকে ডিফেন্ড করার জন্য, আপনি ভাবতে পারেন সেটা কত বড় গণতন্ত্রের লজ্জা। না আমি বলছি ফ্যাসলা ধরুন হলো না, তাহলে কি ভোট হবে না হবে না? ফ্যাসলা হওয়ার সঙ্গে যদি সেরকম অনুযায়ী যদি ভোট, যদি সুপ্রিম কোর্ট বলে দেন যে ঠিক আছে ততদিন পর্যন্ত, কোর্ট যদি বলে দেন আমাদের যে না ইলেকশনটা ততদিন পর্যন্ত হোল্ড করা হবে, কোর্ট বললে তো আমরা সকলেই মানতে বাধ্য, সেটা কোর্টের উপরই আমরা তাকিয়ে আছি। এই সোমবারটা গেলে আশা করছি অনেকটা আমাদের চিত্র পরিষ্কার হবে, যে ডেট করবে নাকি কিছু তো একটা ইন্টারিম একটা তো কিছু রিলিফ তো কোর্ট দেবেই আশা রাখছি।